ভোর থেকে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে, তবে ছুটির দিন হওয়ায় পথে মানুষজন কম, সড়কে যানবাহনের চাপও কম। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে সঞ্চালনশীল মেঘ সৃষ্টি হচ্ছে। এতে উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। দেশের সব সমুদ্র বন্দর সমূহে ৩ নম্বর সতর্ক সংকেত জারি রয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাছ ধরার নৌকা, ট্রলারকে উপকূলের কাছে চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে খুলনা, চট্টগ্রাম, সিলেট সহ ৮ জেলার দক্ষিণ পূর্ব দিকে ঘন্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকায় নদী বন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত জারি রয়েছে। শনিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে সারা দেশে বৃষ্টি। বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয় কক্সবাজারের কুতুবদিয়ায় ২০৫ মিলিমিটার। ভারী বৃষ্টিতে বিপর্যস্ত ভারতের ১০ রাজ্য। কোথাও ভয়াবহ বন্যা ও ভূমিধস হয়েছে। কেরালায় ভূমিধসে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ২৮৯ জনে। এখনও নিখোঁজ ২ শতাধিক মানুষ। উত্তরাখণ্ডে ১০, দিল্লিতে ৯, হিমাচল প্রদেশে ৪ জনের মৃত্যু হয়েছে। ধস ও ভাঙনের ঘরছাড়া হয়েছে বহু মানুষ। ভারতের কেরালায় ভূমিধসের ঘটনায় প্রতিদিনই বাড়ছে প্রাণহানির সংখ্যা। নিখোঁজদের উদ্ধারে চলছে তল্লাশি। ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ৩৫০ ভবন। তবে নদীর পানি বাড়ায় ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত চুরালমালা এলাকায় যেতে অস্থায়ী সেতু তৈরি করা হয়েছে। আমরা ভূমিধসের স্থানগুলো শনাক্ত করতে পেরেছি। এখনও অনেকেই নিখোঁজ রয়েছে। তাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছাতে এরই মধ্যে ১৯০ ফুটের একটি সেতু তৈরি করা হয়েছে। কেরলায় রোববার থেকে বৃষ্টি কমার পূর্বাভাস রয়েছে। এরই মধ্যে দিল্লিতে ৩ দিনে যে পরিমাণ বৃষ্টি হয়েছে, যা ১৪ বছরের বেশি। রাজভবন ও বিধানসভা ভবন তলিয়ে গেছে। পশ্চিমবঙ্গের আবহাওয়া অফিস বলছে, বৃহস্পতিবার সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে ক্যানিংয়ে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেখানে বৃষ্টির পরিমাণ ৯২ মিলিমিটার। ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে ৭ জেলায়। ভারী বৃষ্টি ও ভূমিধসে নাজেহাল ভারতের উত্তরাঞ্চলও। বৃহস্পতিবার হতাহতের ঘটনা ঘটেছে উত্তরাখণ্ডে। সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্যের ৪টি জেলা। ভেসে গেছে বহু ঘরবাড়ি। হিমাচল প্রদেশের ধর্মশালায় রেকর্ড ১৮৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া বুধবার সকাল থেকে বৃষ্টি হচ্ছে বিহার, উড়িষ্যা, হরিয়ানা, রাজস্থান ও উত্তরপ্রদেশেও। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে মামলার চাপ পড়েছে আদালতে। আইনজীবীরা বলছেন, আন্দোলনে নাশকতা, হত্যা মামলা সহ নানা অভিযোগে আসামিদের বেশিরভাগকেই পাঠানো হচ্ছে কারাগারে। রাষ্ট্রপক্ষ বলছে, হঠাৎ মামলার সংখ্যা বাড়ায় কিছুটা চাপ পড়েছে আদালতে, তবে এ সময়ে কমে গেছে স্বাভাবিক মামলার সংখ্যা। উত্তরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল আল জুবায়ের ২৯ জুলাই তাকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন ছাত্রলীগের নেতাকর্মীরা। ১৯ জুলাই উত্তরায় কোটা সংস্কার আন্দোলনে নাশকতার ঘটনায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে পাঠানো হয় কারাগারে। ওরা 3 বন্ধু খাচ্ছিল, খাওয়ার পরে যে বের হয়েছে ছাত্রলীগের পোলাপান পিছনতে 3 বন্ধু, আগে 2 বন্ধু, পিছনে আমার ছেলেরে ঠাস করে ধইরা কোনো কথা না এলো পাতাড়ি মারে। আমার ছেলে কোনো রাজনীতি করে না, সে কিছু করে না, কোনো মিছিল মিটিংয়ে যায় না। এই ঘটনার মতো অসংখ্য ঘটনায় শত শত মানুষকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নাশকতার মামলায় গ্রেপ্তারের অভিযোগ আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে। এসব আসামির বেশিরভাগই জামিন পাচ্ছে না। এই মুহূর্তে আসলে নাশকতার বা কোটা বিরোধী আন্দোলনের যাদের অভিযোগে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, কোনো আসামিকে আসলে ওভাবে আমি নিজে কয়েকটা মামলা ডিল করেছি, জামিন হচ্ছে না। বিনা দোষে শুধুমাত্র ছাত্রছাত্রী না, সাধারণ জনগণকেও গ্রেপ্তার করে নিয়ে আসা হচ্ছে। আইনজীবীরা বলছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নাশকতার ঘটনায় কয়েকদিন ধরে মামলার চাপ পড়েছে আদালত পাড়ায়। পাশাপাশি কমেছে সাধারণ মামলা। আমরা সাধারণ কোনো চুরি, ডাকাতি, কোনো মাদকের কোনো মামলা আমরা দেখতে পাচ্ছি না। আমরা আইনজীবী হিসেবে কোনো মামলা গ্রহণও পাচ্ছি না আমরা। রাষ্ট্রপক্ষ বলছে, নাশকতাকে গুরুত্ব দিয়েই এইসব মামলার আসামিদের গ্রেপ্তারে অগ্রাধিকার দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী, যাতে দেশে আর কোনো বিশৃঙ্খলা না ঘটে।
বর্তমানে অগ্নিসংযোগ এবং নাশকতার কারণে সমাজে যে চরম বিশৃঙ্খলা পরিস্থিতির সেই নাশকতাকারীরা তৈরি করেছিল, সেই সকল অপরাধে যে সকল আসামিদেরকে গ্রেপ্তার করা একান্ত জরুরি, তাদেরকেই এখানে অগ্রাধিকারের ভিত্তিতে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালত হচ্ছে। মানবাধিকার সংস্থা MSF-এর দাবি, এই আন্দোলন ঘিরে এই পর্যন্ত সারা দেশে 798টি মামলা হয়েছে। এর মধ্যে 200টি মামলাতেই আসামি 2,13,000-এরও বেশি, যাদের বেশিরভাগই অজ্ঞাত। মোহাম্মদ ওমর ফারুক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দর্শক, আগেই জানিয়েছিলাম রাজধানী সহ সারা দেশে বৃষ্টিপাত হচ্ছে। আমরা সেই বৃষ্টির খবর এবার জানবো। আমাদের সাথে যোগ দিচ্ছেন বরিশাল এবং লক্ষ্মীপুর থেকে সহকর্মীরা। শুরুতে আমরা যাচ্ছি বরিশালে। বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন হোসেন। আলামিন, বরিশালে বৃষ্টিপাতের পরিমাণ কি পরিমাণ আজকে হচ্ছে এখন পর্যন্ত, আর এই বৃষ্টির কারণে নদীতে লঞ্চ চলাচলে কোনো ব্যাঘাত ঘটছে কিনা? গতকাল সকাল থেকেই আমরা দেখেছি যে বরিশালে বৃষ্টি হচ্ছে, তবে সকালে আমরা গুড়ি গুড়ি বৃষ্টি দেখেছিলাম, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কিন্তু বৃষ্টির মাত্রা বেড়ে যায়। এবং আমরা যদি দেখেছি যে আসলে বরিশাল বিকেলের পর থেকে কিন্তু মুষলধারে বৃষ্টি হয়েছে বরিশালে, তবে কি পরিমাণ বৃষ্টি হয়েছে সেই বিষয়টি কিন্তু আমরা এখনও নিশ্চিত হতে পারিনি, যেহেতু গতকাল বিকেলের পর থেকে মুষলধারে বৃষ্টি হয়েছিল এবং আজ সকাল 9টার মধ্যে কিন্তু জানা যাবে যে আসলে বরিশালে কত মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। তবে যেটি আমরা দেখেছি রাতের দিকে কিন্তু বেশ বৃষ্টিপাত হয়েছিল, তো এরপরে কিন্তু আসলে গভীর রাতের দিকে বৃষ্টি কমলেও কিন্তু এখন কিন্তু সকাল থেকে আবার গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। তবে এই বৃষ্টিতে আমরা দেখেছি গতকাল কি সাধারণ মানুষের মধ্যে এটি প্রভাব পড়েছে, যে মানুষের যাতায়াতের ক্ষেত্রে কিন্তু বিশেষ করে যাতায়াতের ক্ষেত্রে এটি প্রভাব পড়েছে। তবে নৌ চলাচলে কিন্তু এই বৃষ্টির কোনো প্রভাব পড়েনি, যেহেতু বৃষ্টি কখনো গুড়ি গুড়ি কখনো মাঝারি। তবে এই বৃষ্টিতে কিন্তু বরিশালের যে ঢাকা বরিশাল রুটের যে লঞ্চ রয়েছে সেগুলো কিন্তু নির্দ্বিধায় চলাচল করতে পারে, এবং বরিশালের যে অভ্যন্তরীণ রুটের লঞ্চগুলো রয়েছে সেগুলো কিন্তু চলাচল করতে পারে। সেক্ষেত্রে আমরা দেখেছি নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে এবং ছোটোখাটো যে নৌযানগুলো রয়েছে সেগুলো চলাচল করছে। এবং এর পাশাপাশি আমরা যেটি দেখেছি যে আসলে বরিশাল নগরীতে কিন্তু সাধারণ মানুষের সন্ধ্যার পরেই কিন্তু সাধারণ মানুষের চলাচল কিছুটা কমে যায়, যেহেতু আপনি জানেন যে কারফিউ চলছে। কারফিউর মধ্যে দেখা যায় বরিশালে সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। এর মধ্যে কিন্তু মানুষ তার দৈনন্দিন কার্যক্রম সম্পন্ন করে থাকেন, কিন্তু গতকাল আমরা বিকেলের পর থেকে দেখেছিলাম যে সড়কের মানুষের যাতায়াত কমে এসেছে, কারণ বেশ বৃষ্টি ছিল, যার ফলে কিন্তু মানুষ প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হয়নি। এবং আজ যেহেতু বন্ধের দিন শুক্রবার, এবং আমরা আজকেও দেখছি এখন পর্যন্ত কিন্তু মানুষের রাস্তায় চলাচল কম, যেহেতু সকালের দিক থেকে কিন্তু আসলে মানুষ রাস্তায় কম বের হয় এবং বেলা বাড়ার সাথে সাথে কিন্তু মানুষ বের হবে। কিন্তু বৃষ্টি আবহাওয়া অফিসের সাথে গতকাল আমরা যেটি কথা বলেছিলাম, তারা বলেছিলেন যে আসলে এভাবে থেমে থেমে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল বরিশাল থেকে আমার কাছে। আলামিন, আপনাকে ধন্যবাদ। আমরা এবার লক্ষ্মীপুরে যাব। সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস হোসেন, আপনার এলাকাতে বৃষ্টিপাত শুরু হয়েছে কখন থেকে, আর এখন কি পরিস্থিতি? আমরা বরিশালের খবর জানছিলাম, বরিশালে এখনো গুড়ি গুড়ি বৃষ্টি আছে। আপনার এলাকার পরিস্থিতি জানাবেন। গতকাল সকাল থেকে এখন পর্যন্ত আমরা লক্ষ্মীপুরে যে প্রত্যেকটি উপজেলায় কিন্তু মাঝারি বা মুষলধারে বা গুড়ি গুড়ি বৃষ্টি সেটি অব্যাহত রয়েছে। ইতিমধ্যে লক্ষ্মীপুরের যে চরাঞ্চলগুলো রয়েছে অর্থাৎ নিম্ন অঞ্চলগুলো রয়েছে সেখানে প্রায় 20টি গ্রাম কিন্তু ইতিমধ্যে প্লাবিত হয়েছে, মানে প্রত্যেকটি এলাকায় কিন্তু পানি ঢুকে মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এর বাইরেও আমরা সকাল থেকে দেখেছি যে লক্ষ্মীপুর পৌরসভার বিভিন্ন শহরে এবং বিভিন্ন এলাকায় কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং রাস্তাঘাটে কিন্তু পানি হাঁটু পরিমাণ পানি কিন্তু ইতিমধ্যে জমা হয়েছে, অর্থাৎ এই মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু বাড়ছে। তবে এই বিষয়ে কিন্তু আমরা এখানকার যারা প্রশাসন রয়েছে বা পৌরসভা কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন দ্রুত সময়ের মধ্যে যেন পানি নিষ্কাশন করা যায় সেই ব্যবস্থা নেওয়া হয়েছে। যদিও এখানকার নাগরিকরা অভিযোগ করেছেন প্রায় যে ড্রেনেজ ব্যবস্থা না থাকা এবং যত্রতত্র যে খালগুলো ভরাট হয়ে যাওয়ার কারণে মূলত এখন এই যে শহরে কিন্তু জলবদ্ধতা সৃষ্টি হয়েছে, সেটি যে একমাত্র এই যে মানুষের বা পৌরসভা কর্তৃপক্ষের অবহেলার কারণে সেগুলো হচ্ছে বলে এখানকার যে স্থানীয় এলাকাবাসী সেটি অভিযোগ করেছেন। এর বাইরে কিন্তু আমরা দেখেছি যদি এভাবে মুষলধারে বৃষ্টি অব্যাহত থাকে তাহলে রবি শস্য যে ফসল রয়েছে সেখানে কিন্তু প্রচুর পরিমাণ ক্ষতি হবে, যেমন শাকসবজি সহ অন্যান্য যে ফসল রয়েছে সেইখানে। এর বাইরেও কিন্তু আমরা দেখেছি এই যে যেসব এলাকা নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, যেমন বিশেষ করে রামগতি, বয়সর, তেলিচর, সর আবদুল্লাহ, সর গজারিয়া, আলেকজান্ডার এবং বড়খিরি যে
ফররমিজ, এর বাইরেও কিন্তু আমরা দেখেছি চরমেঘা এবং যে লুদুয়া যে নাসিরগঞ্জ সহ বিভিন্ন এলাকায় যে পানি ঢুকেছে সেখান থেকে কিন্তু পানি ইতিমধ্যে আরো বাড়ছে এবং নদীর পানি বৃদ্ধি পেয়েছে। তো আসলে এখন পর্যন্ত আমরা যেটি দেখছি মুষলধারে বৃষ্টি অব্যাহত রয়েছে এবং বিভিন্ন স্থানে জলবদ্ধতার সৃষ্টি হয়েছে। ঢাকা সহ সারা দেশে বৃষ্টিপাত হচ্ছে, সেই খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় প্রতিটি মৃত্যুর তদন্ত ও বিচার হবে বলে বিদেশি কূটনীতিকদের আশ্বস্ত করেছে সরকার। বৃহস্পতিবার বিকেলে উন্নয়ন সহযোগীদের ব্রিফিং করেন পররাষ্ট্র সচিব। বলেন, এরই মধ্যে কাজ শুরু করেছে বিচার বিভাগীয় তদন্ত কমিশন। জাতিসংঘ বা অন্য কোনো দেশ সহযোগিতা করতে চাইলে তাও বিবেচনা করবে ঢাকা। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা এবং পরবর্তী পরিস্থিতি নিয়ে উন্নয়ন সহযোগীদের আবারও ব্রিফিং করল পররাষ্ট্র মন্ত্রণালয়। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ব্রিফিংয়ে অংশ নেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ সহ ২২ দেশ ও সংস্থার প্রতিনিধি। সহিংসতায় নিহত, গণগ্রেফতারের অভিযোগ, সার্বিক নিরাপত্তা সহ নানা ইস্যুতে উদ্বেগ জানান তারা। পররাষ্ট্র সচিব তাদের আশ্বস্ত করে বলেন, প্রতিটি ঘটনারই সুষ্ঠু তদন্ত ও বিচার হবে। তদন্ত কাজে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন পাঠানোর বিষয়ে জাতিসংঘের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো প্রস্তাব দেয়া হয়নি বলেও জানান পররাষ্ট্র সচিব। জাতিসংঘের থেকে তারা বলেছে, কিন্তু কোনো স্পেসিফিক কিছু না, এটা তো একটা ঢালাও একটা প্রস্তাব। সুতরাং আমরা তাদের সাথে আলাপ আলোচনা করব, কিন্তু আমি যেটা আবার বলেছি এটা আবার রিইটারেট করতে চাই যে আমাদের যে কমিটি আছে সেটার কাজটা করতে দেওয়া হোক। সুতরাং তারপরে সেটার যদি কোনো থাকে তখন আমরা, বাট এই মুহূর্তে আমরা আরেকটা সেপারেট বা একটা প্যারালাল কিছু আমরা করতে চাই না বা দেখতে চাই না। এ সময় কোটা সংস্কার আন্দোলন ঘিরে কোনো দেশের সাথেই দ্বিপাক্ষিক সম্পর্কে প্রভাব পড়েনি বলে জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব। আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের ব্যাপারে কোনো প্রশ্নই আসে নাই, ওইটা না, ওইটা বরং ফুল কনফিডেন্সই দেখাচ্ছে। কোনো রাষ্ট্রদূত, আমি কলনে যেহেতু থাকি, তারা কিন্তু বাংলাদেশের এই ম্যানেজমেন্টের উপর আস্থা রাখছে। উই আর উইথ ইউ, উই স্ট্যান্ড বাই বাংলাদেশ এই ডিফিকাল্ট টাইমসে, এবং তারা সবাই বলেছে যে এই সময়টা কেটে যাবে। তথ্যচিত্রের মাধ্যমে ব্রিফিংয়ে জানানো হয়, গুজবের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ঢালাও অভিযোগ তোলা হচ্ছে, যার কোনো সত্যতা মেলেনি। র্যাবের ব্যাপারে কিছু ভিডিও আছে যেগুলো নাকি প্রমাণ করে যে র্যাব হেলিকপ্টার থেকে কোনো গুলি করেনি। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনে সারা দেশে আটককৃত শিক্ষার্থীদের মুক্তি, অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া সহ কয়েকটি দাবিতে ডিবি অফিসের সামনে মানববন্ধন করেছেন বিশিষ্ট নাগরিকেরা। বৃহস্পতিবার মিন্টো রোডের ডিবি কার্যালয়ের সামনে বক্তারা নিহতদের হত্যার বিচারের দাবিও করেন। কোটা সংস্কার আন্দোলনে কতজন শিক্ষার্থী আটক রয়েছে, কবে তাদের মুক্তি দেয়া হবে তা জানতে বৃহস্পতিবার বিকেলে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে আসেন বিক্ষুব্ধ নাগরিক সমাজ। কোটা সংস্কার আন্দোলনে কেন শিশুসহ শিক্ষার্থী নিহত হলো সে প্রশ্ন রাখেন তারা। আগামী 24 ঘন্টার ভিতরে যেখানে আটক আছে, ঢাকার বাইরে বিভিন্ন অঞ্চলে বিনা বিচারে কোনো ধরনের আইনানুগ ব্যবস্থা ছাড়া তাদের সকলকে অনতিবিলম্বে মুক্তি দিতে হবে। বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে প্রতিবাদী গানে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, মানবাধিকার কর্মী সহ অন্যান্যরা। সারা দেশের সব শিক্ষার্থীর মুক্তি, হত্যার সুষ্ঠু বিচার সহ অবিলম্বে দাবি মানা না হলে নাগরিক সমাজের পক্ষ থেকে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়ারও হুঁশিয়ারি দেয়া হয়। ছাত্রদের সম্পূর্ণ যৌক্তিক, সম্পূর্ণ নৈতিকতার বলিয়ান যে দাবি, সেই দাবিকে যিনি সরকারও ঘোষণা করেছে, তারা সমর্থন করে, সেই দাবি আন্দোলনে নির্বিচারে আমরা অত্যাচার করি, তারা অত্যাচার করেছে। পরে বৃহস্পতিবার সন্ধ্যায় ডিবি কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনে সদ্য বিদায়ী গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার জানান, কোনো আটককৃত শিক্ষার্থীকে হয়রানি করা হবে না। যদি কেউ নির্দোষ থাকে, নির্দোষ প্রমাণিত হয়, তাদেরকে হ্যারেস করা হবে। মেট্রো রেলে ভাঙচুর, আগুন লাগিয়েছে, রাষ্ট্রীয় বেসরকারি থানাগুলিতে আগুন লাগিয়েছে, এই সকল ঘটনার সাথে যারা জড়িত তাদের কাউকে ছাড়তে হবে। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে হতাহতের ঘটনায় সেতুমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন যশোর ৬ আসনের এমপি আজিজুল ইসলাম। বৃহস্পতিবার কে আজিজ নামে নিজের ফেসবুক পেজে স্ট্যাটাস দেন তিনি। সাধারণ শিক্ষার্থীদের মনোকষ্ট দূর করতে এই মুহূর্তে করণীয় কি, এই শিরোনামে পোস্ট করেন তিনি। বলেন, শিক্ষার্থীদের মুক্তি দিয়ে ভিসি, শিক্ষামন্ত্রী, আইনমন্ত্রী, অভিভাবক, আন্দোলনকারীদের সমন্বয়ক ও অধ্যাপকদের নিয়ে সর্বজনীন ডায়ালগের ব্যবস্থা করতে হবে। শিক্ষার্থীদের ক্ষোভ প্রশমিত করতে রাষ্ট্রের সর্বোচ্চ আন্তরিকতা দেখানো সঠিক সিদ্ধান্ত হবে বলেও মন্তব্য করেন তিনি। এ নিয়ে তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে, তবে অসুস্থতার জন্য এখনই মন্তব্য করতে রাজি হননি তিনি। মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনাকে মুছে দিতেই পরিকল্পিতভাবে বিটিভিতে হামলা হয়েছে বলে মনে করেন অভিনয় শিল্পীরা। সকল সহিংসতার বিরুদ্ধে আমরা, এই ব্যানারে প্রতিবাদী প্ল্যাকার্ড হাতে বিটিভির সামনে দাঁড়িয়ে তারা একথা বলেন। এ সময় পরিদর্শন করেন নাশকতায় ক্ষতিগ্রস্ত বিটিভি ভবন। কোটা সংস্কার আন্দোলনের সময় দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত বিটিভি পরিদর্শনে অভিনয় শিল্পীরা। সকল সহিংসতার বিরুদ্ধে আমরা, এই ব্যানারে বিটিভির সামনে দাঁড়ান শিল্পীরা। সাথে ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী। এ সময় তিনি সন্তানদের ঘরে ফেরাতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান। ৭৫-এর পরে আমরা ভেবেছিলাম এই দিন আমাদেরকে আর দেখতে হবে না, কিন্তু আমরা ভুলে গেছি এই রাজাকার, রাষ্ট্রদ্রোহী, এই মুক্তিযোদ্ধা বিরোধী শক্তি এখন পর্যন্ত আমাদের এই বাংলাদেশে অবস্থান করছে। শিল্পীরা বলেন, স্বাধীনতা বিরোধী অপশক্তির বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকতে হবে। মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দিতেই বিটিভি ভবনে পরিকল্পিত হামলা চালানো হয়। আজকে আমরা বিটিভিতে এসেছি, আমাদের অস্তিত্বের একটি জায়গা, আমাদের সংস্কৃতির অস্তিত্বের একটি জায়গা। সেই বিটিভিতে আগুন কেন? এই অগ্নি সন্ত্রাসী কারা? তাদেরকে চিহ্নিত করতে হবে। প্রত্যেকটা শিল্পীর হৃদয়ে যে ক্ষরণ হয়েছে, যে ক্ষত হয়েছে, তা আপনারা কল্পনা করতে পারবেন না। যারা এর মধ্যে জঙ্গি ঢুকিয়েছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে চাই। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে সব অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বানও জানান শিল্পীরা। সেরকম একটি মাসে আমরা আবারও দাঁড়াবো। জীবনে নিজের জীবন দশায় কখনো ভাবিনি এই বাংলাদেশ টেলিভিশনের চত্বরে। আমি বলতে চাই, আমাদের জন্মস্থান বাংলাদেশ টেলিভিশন, সেই টেলিভিশনের উপরে নৃশংস আক্রমণ হয়েছে। এটি অত্যন্ত ন্যাক্কারজনক। আমি এই আক্রমণের নিন্দা জানাই। সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত গাওয়ার মধ্য দিয়ে শেষ হয় শিল্পীদের কর্মসূচি। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আন্দোলনরত শিক্ষার্থীদের ৯ দফা দাবির সাথে সংহতি প্রকাশ করেছেন চলচ্চিত্র, আলোকচিত্র, থিয়েটার, গণমাধ্যম সহ দৃশ্য মাধ্যমের নানা শাখার কর্মীরা। সকালে ফার্মগেটের দৃশ্যমাধ্যম শিল্পী সমাজের ব্যানারে কোটা সংস্কার আন্দোলন ঘিরে হত্যা, সহিংসতা, গণগ্রেপ্তার, হয়রানির প্রতিবাদ জানান শিল্পীরা। বলেন, সব হত্যার হিসাব ও বিচার করা হবে। গুলি ও সহিংসতা বন্ধ, গণগ্রেপ্তার ও হয়রানি বন্ধ করতে হবে। আটক শিক্ষার্থীদের মুক্তির দাবি জানান তারা। প্রতিবাদ সমাবেশে মোশাররফ করিম, আকরাম খান, আজমিরি হক বাঁধন, পিপুল আর খান, অমিতাভ রেজা চৌধুরী, সাবিলা নূর, সিয়াম আহমেদ সহ অনেকে উপস্থিত ছিলেন। যে অবস্থা বর্তমানে সৃষ্টি হয়েছে তাতে আমরা আসলে ঘরে বসে থাকার মতো অবস্থায় নাই। আমার অন্য কোনো দেশের পাসপোর্ট নাই, আমি এই দেশেই থাকবো। এই দেশটা আমার, আমাদেরকেই সংস্কার করতে হবে। ছাত্র আন্দোলনের যেই দাবিগুলো, সেই দাবিগুলোর সাথে সংহতি প্রকাশ করে আজকে দৃশ্য মাধ্যম সমাজের সবাই যে একত্রিত হয়েছে এবং তারা এখানে তাদের এই নিজেদের একাত্মতা প্রকাশ করেছে। গ্রেফতার হয়েছে তাদের মুক্তি চাই, যেসব হত্যা হয়েছে সেগুলোর বিচার চাই। ধীরে ধীরে সারা দেশের জনজীবন স্বাভাবিক হয়ে আসছে। আজও ঢাকাসহ 4 জেলায় রাত 8টা পর্যন্ত 13 ঘন্টা কারফিউ শিথিল থাকছে। স্বাভাবিক সময়সূচিতে অফিস শুরু হওয়ায় সকালে সড়কে অফিসগামীদের ভিড় ছিল। যান চলাচলও স্বাভাবিক রয়েছে। ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল চলাচল বেড়েছে। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি।
এ নিয়ে আরো জানাতে টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মামুনুর রহমান। মামুনুর রহমান, টাঙ্গাইলে আজকে কারফিউ শিথিল কত ঘন্টা এবং যারা অফিসে যাচ্ছেন বা বিভিন্ন কাজে যাচ্ছেন তাদের উপস্থিতি কেমন, স্বাভাবিক হয়ে আসছে কিনা দিন দিন বিষয়টি? কারফিউ শিথিলের সময় হচ্ছে সকাল 6টা থেকে রাত 10টা, অর্থাৎ রাত্রিকালীন যে কারফিউ সেটা বলবৎ হয়েছে। এছাড়া সারাদিনে কিন্তু কারফিউ মুক্ত রয়েছে। আমি যদি একটু দর্শকদের দেখানোর চেষ্টা করি, আমি আছি এখন টাঙ্গাইল প্রেস ক্লাব এলাকাতে। ভারী বৃষ্টি হচ্ছে, এর মাধ্যমে কিন্তু মানুষ তাদের বিভিন্ন প্রয়োজনে বেরিয়ে আসছে। শুধু যে আজকেই বেরিয়ে আসছে বিষয়টি তেমন না, গত এক সপ্তাহ ধরেই কিন্তু আমরা মানুষের এই স্বাভাবিক যে চলন সেটা কিন্তু আমরা দেখছিলাম। অর্থাৎ গত রবিবার থেকে যখন অফিস আবার নতুন করে শুরু হলো তখন থেকে কিন্তু টাঙ্গাইলের শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া সকল অফিস আদালত খুলেছে, বিপণী বিতানগুলো খুলে এবং বাজারঘাট সবই স্বাভাবিক হয়ে যায় এবং মানুষ তাদের নানা প্রয়োজনে বেরিয়ে আসে এবং তাদের যে স্বাভাবিক কার্যক্রম সেটা তারা চালাতে থাকে। তো এই বিষয়ে কথা বলেছিলাম আমার টাঙ্গাইলের জেলা প্রশাসক মোহাম্মদ কাইকুল ইসলামের সাথে। তিনি যেটা বলেছেন যে জনজীবন স্বাভাবিক রাখতে তারা নানা পদক্ষেপ গ্রহণ করেছেন। আর আইন শৃঙ্খলা ঠিক করার জন্য কিন্তু পুলিশের পক্ষ থেকে বা যারা আইন শৃঙ্খলা বিষয়টি দেখছেন তারা অনেক পদক্ষেপ নিয়েছেন। আমরা শহরের প্রতিটি মোড়ে মোড়ে গুরুত্বপূর্ণ স্থাপনায় পুলিশের সরব উপস্থিতি দেখেছি, বিপুল সংখ্যক পুলিশকে সেখানে দেখেছি। এছাড়া মোবাইল টিম, পুলিশ, বিজিবি, র্যাব এবং সেনাবাহিনীর টহল টিমকে আমরা শহরের বিভিন্ন জায়গায় প্রদক্ষিণ করতে দেখেছি। অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশ সচেষ্ট রয়েছে, যে কারণে মানুষ অনেকটা নির্বিঘ্নেই বের হয়ে আসছে তাদের প্রতিদিনের প্রয়োজনীয় কাজকর্ম করতে। অর্থাৎ জনজীবন এখন অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে টাঙ্গাইলে। কারফিউ পরিস্থিতি জানাচ্ছিলেন টাঙ্গাইল থেকে সহকর্মী মামুনুর রহমান। ইন্টারনেট চালু হওয়ায় অচল অবস্থা থেকে বেরিয়ে আসছে চট্টগ্রাম বন্দর। তৈরি হওয়া কন্টেইনার জটও কমতে শুরু করেছে। গত কয়েকদিনে 10,000 এককের বেশি কন্টেইনার ডেলিভারি হয়েছে এই বন্দর থেকে। স্বাভাবিক কার্যক্রম অব্যাহত থাকলে 2-1 দিনের মধ্যে কেটে যাবে সব জট। চট্টগ্রাম কাস্টমস থেকে শুল্কায়নের উপর নির্ভর করে বন্দরে পণ্য আমদানি রপ্তানি। গত 18 জুলাই ইন্টারনেট সেবা বন্ধ হলে অচল হয়ে পড়ে শুল্কায়ন, আটকে যায় বন্দরের কার্যক্রম। আগে যেসব পণ্য শুল্কায়ন শেষে ডেলিভারির জন্য পরিবহন বোঝাই করা ছিল, সহিংস পরিস্থিতিতে সেগুলো আটকা পড়ে। তবে 23 জুলাই থেকে কাস্টমস বিশেষ ব্যবস্থায় কার্যক্রম শুরু করলে জট কমতে শুরু করে। আসলে পুরো প্রক্রিয়ায় আমরা যে চ্যালেঞ্জিং সিচুয়েশনে ছিলাম তাতে আমরা সবাই জানি যে এই প্রক্রিয়াটায় আমরা সকলেই সকল পর্যায়ে কোনো না কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি, যেহেতু এইটা আমাদের একটা আসলে চ্যালেঞ্জিং সময় আমরা পার করছিলাম। ইন্টারনেট সেবা পুরোপুরি সচল হওয়ায় গতি ফিরেছে বন্দরের কাজে। প্রতিদিনই ডেলিভারি হচ্ছে 4,000-এর বেশি একক কন্টেইনার। এতে জট কমেছে বন্দরে। বন্দরের যে সার্বিক কার্যক্রম অত্যন্ত স্মুথলি চলছে। আমাদের ডেইলি যে পণ্য উঠানামা এবং হ্যান্ডলিং করা সে কিন্তু খুব সুন্দর চমৎকারভাবে সেটা চলছে। আমি মনে করি যে আমরা একটা স্টেবল পর্যায়ে আমরা আছি এবং ধরে রেখেছি আমরা। চট্টগ্রাম বন্দরে 53,518 একক কন্টেইনার রাখার জায়গা রয়েছে। স্বাভাবিক সময়ে থাকে 30 থেকে 31,000 একক কন্টেইনার। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। দেখছেন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। শুধু পানিটাই ঠান্ডা। পলিথিন টেকনোলজিতে তৈরি 3 স্তর বিশিষ্ট সেরাকুল ওয়াটার ট্যাঙ্ক। কোটা সংস্কার আন্দোলন ঘিরে অস্থিতিশীল পরিস্থিতিতে আর্থিক ক্ষতির মুখে পড়েছে মোবাইল ব্যাংকিং খাত। টানা কয়েকদিন বন্ধ থাকার পর ইন্টারনেট চালু হলেও সার্বিকভাবে লেনদেন কমেছে এ খাতে। তবে মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠানগুলো বলছে ক্রমেই ঘুরে দাঁড়াবে এই খাত। গতি বেড়েছে ইন্টারনেটের, সেই সাথে মোবাইল ব্যাংকিংয়ের গ্রাহকের সংখ্যাও বেড়েছে। তবে সম্প্রতি কোটা সংস্কার আন্দোলন ঘিরে চলমান অস্থিরতায় আগের তুলনায় লেনদেন কমেছে এই খাতে। রাজধানীর তেজগাঁওয়ের মোবাইল এজেন্ট ব্যবসায়ী আব্দুল হান্নান দীর্ঘ 7 বছর ধরে কয়েকটি কোম্পানির এজেন্ট নিয়ে ব্যবসা করছেন। তবে কোটা সংস্কার আন্দোলনের পর তার ব্যবসায় ভাটা পড়েছে। লেনদেন কমার পাশাপাশি গ্রাহকের পরিমাণও কমেছে।
আমাদের মানুষের লেনদেন কমে গেছে গা, এই কারণে আমগো মানে ইনকামটাও কমে গেছে গা, আগের তুলনায় অনেক কম। তার মতো অনেক এজেন্ট ব্যবসায়ীর অবস্থা একই। তারা জানান গ্রাহকরা লেনদেন করলেও তা আগের তুলনায় কম। এই কোটা আন্দোলনের আগে আমাদের যদি প্রতিদিন 3 লক্ষ টাকা ট্রানজ্যাকশন ছিল, এখন আমাদের ট্রানজ্যাকশন হয়ে গেছে 1,50,000-এরও কম। নর্মালি আমি লেনদেন করতাম, তার থেকে ইন্টারনেটের কারণে দেখা যায় লাখখানিক টাকা কম হয়েছে। তবে ইন্টারনেট চালু হওয়ায় কিছুটা গতি ফিরেছে মোবাইল ভিত্তিক আর্থিক সেবাদান প্রতিষ্ঠানগুলোতে। অস্থির পরিস্থিতিতে তাদের লেনদেন কমেছে প্রায় 50%, জানান খাত সংশ্লিষ্টরা। যেই সব লেনদেনের সাথে ইন্টারনেটের ডিরেক্ট কানেক্টিভিটি ছিল সেই সব লেনদেন কমেছে, বাট সেই সব লেনদেনের একটা অনেক বড় পার্ট আবার তারা যাদের রিকোয়ারমেন্ট আছে তারা ইউএসএসডিতে কনভার্ট করে নিয়েছে। সো ধরেন আমরা দিনে যদি আমরা বলি দিনে আমরা 1400 কোটি টাকা ট্রানজ্যাকশন করি ধরেন, সো এই 1400 থেকে 1700 কোটি টাকা ট্রানজ্যাকশন নেমে এসছে ধরেন 800-900 কোটি টাকায়। ইন্টারনেট যে কদিন সীমিত ছিল কিংবা বন্ধ ছিল সে সময়টাতে অন্যান্য আর্থিক সেবা যেভাবে বিঘ্নিত হয়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে, ঠিক তেমনি ভাবে আমাদেরও লেনদেন তেমনি ভাবে প্রভাবিত হয়েছে। স্বাভাবিক সময়ে সারা দেশে 22 কোটি মোবাইল অ্যাকাউন্ট গ্রাহক প্রতিদিন গড়ে 4000 থেকে 4500 কোটি টাকার লেনদেন করে বলেও জানা গেছে। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জুলাই মাসে প্রবাসীরা দেশে রেমিটেন্স পাঠিয়েছেন 190 কোটি 90 লাখ ডলার, জুন মাসের তুলনায় যা প্রায় 25% কম। কারণ হিসেবে ব্যাংকাররা বলছেন ইন্টারনেট সেবা বন্ধ থাকার পাশাপাশি সাম্প্রতিক সহিংসতার উদ্বেগ বেড়েছে প্রবাসীদের। তবে বিশ্লেষকরা বলছেন ভালো দর আর দ্রুত পাঠানোর সুযোগ পেলে বৈধ পথেই অর্থ পাঠাবেন প্রবাসীরা। ডিসেম্বর থেকে জুন প্রতি মাসেই প্রবাসী আয় ছিল 200 কোটি ডলারের ঘরে। জুনে আসে 35 মাসের মধ্যে সর্বোচ্চ 254 কোটি ডলার। জুলাই মাসের প্রথম 20 দিনে প্রবাসী আয় আসে 143 কোটি ডলারের মতো। তবে পরের 8 দিনে আসে 23 কোটি ডলারের কম। সব মিলিয়ে বিদায়ী মাসে রেমিটেন্স এসেছে প্রায় 191 কোটি ডলার। ব্যাংক কর্মকর্তারা বলছেন ইন্টারনেট সেবা বন্ধ থাকায় কয়েকদিন লেনদেন বাধাগ্রস্ত হয়েছে, পাশাপাশি বৈধ পথে অর্থ পাঠানোর বিপক্ষে নেতিবাচক প্রচারণাও আছে বিদেশে। আমাদের রেমিটিং হাউসের সাথে কন্টিনিউয়াসলি কথা বলছি এবং কিছু কিছু যারা সেন্ড এন্ডও আমরা চেষ্টা করছি আমাদের এজেন্টের মাধ্যমে কথাবার্তা বলার জন্য। এটাকে কন্টিনিউয়াসলি এখানে বেসিক্যালি প্রচার করতে হবে। আপনি এই যাতে করে মানুষের যে কনফিডেন্সের যে একটা ইস্যু আছে, যেটা কথাবার্তা বলা হচ্ছে, সেই কনফিডেন্সটা ফিরে পাওয়ার জন্য আমাদের সবাইকে কালেক্টিভলি চেষ্টা করতে হবে। প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে টাকা না পাঠিয়ে হুন্ডির পথ বেছে নিলে সুবিধা পাবে অর্থ পাচারকারীরা। হুন্ডির অর্থ জঙ্গিবাদ, সন্ত্রাস, চোরাচালানের মতো অপরাধেও ব্যবহারের ঝুঁকি আছে বলে মনে করেন অভিবাসন খাত বিশ্লেষকরা। আমি আশা করব যে এখানে আমাদের যারা প্রবাসীরা আছেন তারা এই অনৈতিক পন্থা বা হুন্ডির চেয়ে তারা বৈধ পথেই বেশি করে পাঠাবেন, এবং সেক্ষেত্রে আমি মনে করি সেখানে রাষ্ট্রেরও কিছু উদ্যোগ নেওয়া উচিত। বিশেষ করে আমাদের একজন প্রবাসী টাকা পাঠানোর ক্ষেত্রে সে এত অপপ্রচারের চেয়ে সে বিবেচনা করে কিন্তু কয়েকটা জিনিস, কত দ্রুত আমার টাকাটা পৌঁছাবে, আমি রেটটা কি পরিমাণ পাবো। আইনজীবীরা বলছেন হুন্ডি একটি বড় ধরনের আর্থিক অপরাধ। অবৈধ পথে লেনদেন করা অর্থের দ্বিগুণ পরিমাণ জরিমানা সহ কারাদণ্ডের বিধান আছে আইনে। রেভিডেন্স না পাঠিয়ে হুন্ডি আকারে পাচ্ছে, এটা যদি আপনি ট্রেস আউট করতে পারেন, বাংলাদেশে ধরতে পারেন, তাহলে তো আপনি তাকে আইনের আওতায় আনতে পারছেন, এবং আইনের আওতায় আনতে পারলে আপনি যদি তাড়াতাড়ি ইনভেস্টিগেশন শেষ করে ট্রায়ালে চলে যান, সেক্ষেত্রে যদি তার দৃষ্টান্তমূলক সাজা হয় 10-12 জন লোকের হুন্ডিওয়ালা, তাহলে তো একটা এক্সাম্পল ক্রিয়েট হবেই। গত অর্থবছর ব্যাংকিং চ্যানেলে প্রবাসীরা দেশে পাঠান 2391 কোটি ডলারের বেশি, প্রবৃদ্ধি ছাড়ায় 10.5 ভাগ। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বরিশাল শেরেবাংলা মেডিকেলে 22টি অ্যাম্বুলেন্সের 16টি নষ্ট হয়ে পড়ে আছে। বাকি 6টি সচল থাকলেও চালক না থাকায় গ্যারেজে পড়ে থাকে বেশিরভাগ সময়। চালক না থাকায় জরুরি প্রয়োজনেও সেবা পাচ্ছে না রোগীরা। বাধ্য হয়ে বাড়তি টাকায় প্রাইভেট অ্যাম্বুলেন্স নিতে হচ্ছে তাদের। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নতুন পুরনো মিলিয়ে 22টি অ্যাম্বুলেন্স থাকলেও বেশিরভাগই নষ্ট পড়ে আছে। পুরনো 15টির মধ্যে 8টি একেবারে নষ্ট, আর অত্যাধুনিক 60টি অ্যাম্বুলেন্সের মধ্যে একটি বিকল। বাকি 6টি চালক না থাকায় বেশিরভাগ সময় পড়ে থাকে গ্যারেজে। আমাদের এখানে মারা গেলে আর রিটায়ারমেন্টে গেলে নতুন করে নিয়োগ কোনো হচ্ছে না, নতুন করে নিয়োগ আমাদের প্রয়োজন। মোবিল যদি আপ ডাউন না হয় গাড়ির ইঞ্জিনের প্রবলেম দেখা দেয়,
গাড়ির টায়ারের প্রবলেম হচ্ছে, টায়ারের টেম্পার ছেড়ে দেয় আর গাড়ির ব্যাটারি ড্যামেজ হয়ে যায়। সরকারি অ্যাম্বুলেন্সে প্রতি কিলোমিটার যাতায়াত খরচ 20 টাকা, কিন্তু হাসপাতালে সরকারি অ্যাম্বুলেন্স থাকার পরও এ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে রোগী ও স্বজনরা। বাধ্য হয়েই প্রাইভেট অ্যাম্বুলেন্স নিতে হচ্ছে তাদের। হাসপাতালে যে অ্যাম্বুলেন্স সেগুলো নাই, সেগুলো গ্যারেজে বসাই রাখে, কিন্তু অথচ 1200 টাকা ভাড়া দিয়ে আমি এইখানে আইছি। আমরা তো এখন তাদের কাছে জিম্মি, যেমন আমরা যদি ভাড়া আনতে যাই তখন তারা বলে এটা দিতে হবে, 4000 টাকা দিতে হবে, 3000 টাকা দিতে হবে, আমরা রুগী দিতে গেলে এটা দিতে হবে। এই অবস্থায় জনবল নিয়োগ দিয়ে সমস্যা সমাধানের আশ্বাস হাসপাতাল কর্তৃপক্ষের। বাই রোটেশনে কিছু কিছু অ্যাম্বুলেন্স আমাদের বন্ধ রাখতে হয়, কারণ সবগুলো সচল রাখতে হলে গাড়ি চালু অবস্থায় রাখতে হয়। তাই আমাদের এখন প্রয়োজন যেটা, সেটা হলো আমাদের ড্রাইভার সংকটে উত্তরণ করা। আমাদের আরও 5টি ড্রাইভারের পদ খালি আছে, এটা যদি আমরা নিতে পারি তাহলে আমরা আশা করি সব অ্যাম্বুলেন্স চালাতে পারবো। হাসপাতাল কর্তৃপক্ষ বারবার এমন আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হয়নি বলে অভিযোগ ভুক্তভোগীদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিদ্যুৎ বিভ্রাটের কারণে চাঁদপুরে বেসিক শিল্পনগরীর উৎপাদন ব্যাহত হচ্ছে। এতে নষ্ট হওয়ার পথে কারখানার বিভিন্ন মেশিন। সংকট নিরসনে নতুন সাবস্টেশনের দাবি উদ্যোক্তাদের, তবে সেজন্য জমি ও শিল্প কলকারখানা বাড়ানোর পরামর্শ দিয়েছে পল্লী বিদ্যুৎ সমিতি। তারা বলছে সাবস্টেশন বসানোর মতো বিদ্যুতের চাহিদা এখনও তৈরি হয়নি সেখানে। চাঁদপুরের বাবুঘাট এলাকায় বিসিক শিল্পনগরীতে 34টি শিল্প কারখানা থাকলেও উৎপাদন চলছে 29টিতে। এসব কারখানায় বিদ্যুৎ বিভ্রাটের কারণে ঠিকমতো উৎপাদন হচ্ছে না, এতে বিপাকে পড়েছেন সংশ্লিষ্টরা। বিদ্যুৎ বিল বাড়ানোর পরে আমরা নির্বিচ্ছিন্ন পাচ্ছি না, অন্যদিকে বায়াররা আমাদেরকে প্রাইস দিচ্ছে না, আমাদের বাড়তি খরচটা আমরা এখন পোষায় উঠতে পারছি না। আমাদের সবকিছু ঠিক আছে, কিন্তু বেসিকে বিদ্যুৎ সময় মতো আমরা পাচ্ছি না, আমাদের উৎপাদন ব্যাহত হচ্ছে। তাই শিল্পনগরীর জন্য আলাদা সাবস্টেশনের দাবি উদ্যোক্তা ও কর্তৃপক্ষের। এখানে যে লোডশেডিং হয় তা মেশিনারির জন্য অনেক সমস্যা হয়, লোডের জন্য অনেক সমস্যা হয়। কয়েকবার আমাদের বিসিকের মাধ্যমেও এবং প্রশাসনিক বাবু আমরা অনেক আবেদন করছি। আমাদের এই সংকট মোকাবেলা দূরীকরণের লক্ষ্যে আমরা তাদেরকে বলেছিলাম যে বেসিক শিল্পনগরীর জন্য আলাদা কোনো লাইন বা ফিডার করা যায় কিনা। তখন সেই পরিপ্রেক্ষিতে আমরা তাদেরকে মৌখিকভাবে জানিয়েছিলাম, তখন তারা বলেছে তাদের পরিকল্পনার বিষয়টি আছে। একটি সাবস্টেশন অনুমোদন সম্পূর্ণ হয়েছে বলে জানিয়েছে পল্লী বিদ্যুৎ সমিতি, তবে এজন্য কিছু প্রয়োজনীয় উদ্যোগের কথা বলছে তারা। মিনিমাম 4 মেগাওয়াট ক্যাপাসিটি সম্পূর্ণ একটা সাবস্টেশন করা যায়, আমাদের সিস্টেমটা এইভাবে ডেভেলপ করা। তো ওনাদের লোডটা যেহেতু 1 মেগাওয়াটের কম, তো ওনাদেরকে আমরা পরামর্শ দিচ্ছি যে শিল্পনগরীতে আরও শিল্প কানেকশন বাড়ায় অন্তত মিনিমাম যেন 3 মেগাওয়াট লোড করে। জেলার প্রায় 2000 নারী পুরুষ এই শিল্প এলাকায় কর্মরত। উৎপাদন যাতে ব্যাহত না হয় তাই দ্রুত সমস্যা সমাধানের দাবি তাদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গোপালগঞ্জের বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় লবণ সরবরাহ করায় এবারের কুরবানি ঈদে বিপুল পরিমাণ পশুর চামড়া সঠিক নিয়মে সংরক্ষণ করা সম্ভব হয়েছে। এতে প্রতিষ্ঠানগুলোকে কম দামে চামড়া বিক্রি করতে হয়নি। এই মডেলটি সারা দেশে ছড়িয়ে দেওয়ার কথা বলছে প্রশাসন। গোপালগঞ্জের কোরবানিদাতারা সাধারণত তাদের পশুর চামড়া স্থানীয় মাদ্রাসা ও এতিমখানায় দান করেন, তবে তা কম দামে স্থানীয় ফরিয়া ব্যবসায়ীদের কাছ থেকে বিক্রি করতে বাধ্য হয় প্রতিষ্ঠানগুলো। এ অবস্থা উত্তরণে ঈদের সময় জেলার 5 উপজেলার 83টি মাদ্রাসা ও এতিমখানায় বিনামূল্যে 51 টনের বেশি লবণ বিতরণ করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। বিসিক বিতরণ করে আরও 1 টন। এতে 11,000 পশুর চামড়া সঠিক নিয়মে সংরক্ষণ করা সম্ভব হয়। এই লবণ পাওয়াতে আমাদের অনেক বড় উপকার হয়েছে, সেটা হলো যে আমাদের চামড়াগুলো আমরা সংরক্ষণ করতে পারছি, যে চামড়াগুলো লবণ দিতে পারছি। কোনো মধ্যস্বত্বভোগী কেউ নাই, সেক্ষেত্রে আমরা একটা ভালো ন্যায্য মূল্য পাবো এটা আশা করছি। ট্যানারি মালিক প্রতিনিধিরা বলছেন লবণ বিতরণের ফলে অনেক চামড়া নষ্টের হাত থেকে বেঁচে গেছে। ডিসি সাহেব আমাদের সহযোগিতা করেছেন লবণ দিয়ে, আমরা অত্যন্ত সুন্দরভাবে গোপালগঞ্জের এই কোর্ট মসজিদের চামড়া, গোপালগঞ্জ শহরের চামড়া, এই চামড়াগুলো অত্যন্ত ভালো। এই উদ্যোগ সারা দেশে ছড়িয়ে দিলে দেশের চামড়া শিল্প এগিয়ে যাবে বলে মনে করেন জেলা প্রশাসক। আমরা 50 মেট্রিক টন লবণ আমরা বিনামূল্যে দিয়েছি আমরা জিআরের মাধ্যমে, যাতে তারা চামড়া সংরক্ষণ করতে, এবং এই মডেলে আমরা দেখেছি তারা সুন্দরভাবে ভালোভাবে চামড়া সংরক্ষণ করতে পেরেছে। আমাদের শিল্প মন্ত্রণালয় আমাদের উদ্যোগটিকে সাধুবাদ জানিয়েছে এবং তারা এইটি দেশের অন্যান্য জেলা অনুসরণ করার জন্য এটাকে
এই মডেলটিকে তারা যাতে অনুকরণ করতে পারেন সেই জন্য তাদেরকে নির্দেশনা দিয়েছে। কোরবানির সময় মোট চামড়ার 3 ভাগের 1 ভাগ স্থানীয়ভাবে লবণজাত করা হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্যারিস অলিম্পিক গেমসের সব ইভেন্ট সরাসরি সম্প্রচার দেখতে পাবেন শুধু আকাশ ডিজিটাল টিভির 306, 307 ও 354 নম্বর চ্যানেলে। এই ছিল এখনকার ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ইউটিউব, ফেসবুক এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।